প্রফেসর ইউনূসের আমলে এনসিপি কখনো কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কখনো সমন্বয়ক, কখনো তৌহিদি জনতা, নানা ব্যানারে সারা দেশে মবতন্ত্র কায়েম হওয়ার যে নজির আমরা দেখেছিলাম। যারা মব করেছিল, মবকে একটা শিল্পে পরিণত করার চেষ্টা করেছিল, তারা যখন দেখা যাচ্ছে যে এখন মবের কবলে পড়ছে, মব তাদেরকে আক্রান্ত করছে এবং যে যে কর্মকাণ্ড তারা ইউনূসের আমলে করেছিল সেই কর্মকাণ্ডের শিকার তারা এখন হচ্ছে, তাহলে কি বলা যায়? তাহলে কি সেটাকে এটা বলা যায় যে প্রকৃতিরই একটা যে মানে প্রতিদান রয়েছে, ন্যাচারাল জাস্টিস যাকে বলে, সেটাই ঘটছে এখন? এনসিপির এক শীর্ষ নেতা, কেন্দ্রীয় নেতা, তার উপরে মব হলো, তাকে গণপিটুনি দেওয়া হলো এবং তারপরে থানায় সোপর্দ করা হলো, গ্রেপ্তার করা হলো এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনা ঘটল। যে ঘটনাগুলো একেবারে সেম, এই ঘটনাগুলো তারা প্রফেসর ইউনূসের 1.5 বছর জুড়ে করেছে ফ্যাসিস্টের দোসর নানা ট্যাগ দিয়ে। যে কর্মকাণ্ডগুলো তারা করেছে সেই কর্মকাণ্ডের শিকার এখন তারা হচ্ছে। তেমনই একটা ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। চলুন একটু জেনে দেখি কি ঘটলো সেখানে। এনসিপির কেন্দ্রীয় নেতা কেন মবের শিকার হলেন এবং তাকে কেন থানায় দেয়া হলো। থাকবেন দর্শক। বলছিলাম প্রফেসর ইউনূসের আমলের মবতন্ত্র কায়েমের কথা, এবং যারা কায়েম করেছিল তারাই এখন মানে প্রতিটা ঘটনা দেখছি একের পর এক ঘটনা সামনে আসছে যে তারাই আক্রান্ত হচ্ছে। এবং ওই প্রফেসর ইউনূসের আমলে যেখানে কোনো কারণ ছিল না মবের, একমাত্র কারণ ছিল ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এভাবে নানা ট্যাগ দিয়ে এই কাজগুলো করা হয়েছে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই নিরপরাধ মানুষরাই আক্রান্ত হয়েছেন। যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের আমলে দুঃশাসনের মানে একেবারে কাছাকাছি ছিলেন, দুঃশাসনের সহায়ক ছিলেন, তারা কতটা আক্রান্ত হয়েছে সেটা হাতে গোনা ব্যাপার হতে পারে, কিন্তু সাধারণ আওয়ামী লীগের সদস্য কিংবা সংস্কৃতি কর্মী কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এরকম মানুষকে সবথেকে বেশি আক্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা ভিন্ন ঘটনা দেখছি। এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে অহেতুক কিন্তু আক্রান্ত হচ্ছে না, আকাম করার পরেই আক্রান্ত হচ্ছে। যেরকম আকাম যে বর্তমান যারা সরকার রয়েছে সেই সরকার প্রধান, সরকার সম্পর্কে যাচ্ছে তাই কথাবার্তা, যাচ্ছে তাই লেখালেখি, নোংরা অরুচিশীল কথাবার্তা, যে নোংরা অরুচিশীল কথাবার্তা গালাগালিকে তারা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল, এখনও তারা মনে করছে যে প্রফেসর ইউনূসের আমল হয়তো চলছে, এখনও সেগুলো করা যাবে। কিন্তু ঘটনার ব্যত্যয় ঘটছে বারবার। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে এনসিপির কেন্দ্রীয় নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ, পিটুনি দিয়ে, এবং সেখানে মানে তাকে কি অবস্থা করা হয়েছে সেরকম ছবিও দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে হত্যার হুমকি সহ বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেনকে মারধর করা হয়েছে। স্থানীয় একদল লোক তাকে মারধর করে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। ঠিক একই কথা, মানে এখানে তো কারণ রয়েছে যে সে মানে প্রচণ্ড মানে নীতিহীন কাজ এবং এটা ক্রাইমটা করেছে, কিন্তু তারা প্রফেসর ইউনূসের আমলে যে মবগুলো করেছিল সেখানে কিন্তু কোনো ক্রাইম ছিল না, একটাই অজুহাত ছিল, ও ফ্যাসিস্টের দোসর। ঘটনাটা যখন ঘটে, মানে গতকালকে এই ঘটনাটা ঘটেছে রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায়। এই ঘটনায় আজকে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের শফিক আহমেদের ছেলে রুহুল আমিন বাদী হয়ে এনসিপি নেতা আনোয়ার সহ মানে একই এলাকার 4 জনকে আসামি করে মামলা করেছেন। পিটুনির শিকার আনোয়ার হোসেন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে রায়পুরের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় ক্ষুব্ধ কিছু মানুষ এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে আটক করে পিটুনি দেয়। এ সময় আহত আনোয়ারকে বলতে শোনা যায়, রায়পুরের এমপি আবুল খায়ের ভূঁইয়ার গুন্ডা বাহিনী আমার উপরে হামলা করেছে, আপনারা সবাই দেখছেন, এর বিচার হতে হবে। এই ঘটনার সংবাদ শুনে বাসাবাড়ি বাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আনোয়ারকে থানায় নিয়ে আসে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আনোয়ার স্থানীয় আওয়ামী লীগের সময় দলটি
দলটির দাপুটে কর্মী ছিলেন। তিনি কিন্তু আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগ করার পরে আওয়ামী লীগের প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়েছে, তিনি এনসিপির নেতা হয়ে গেছেন। আওয়ামী লীগ থেকে এনসিপি, এনসিপির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই তো ছাত্রলীগ করতেন, ছাত্রলীগ থেকে এনসিপি হয়েছেন এবং তাদেরকে অনেকে সমালোচনা করে বলেন যে ছাত্রলীগের লুঙ্গির নিচে পালিয়েছিলেন, এখন বড় বিপ্লবী হয়েছেন। এরকম সমালোচনা কিন্তু তাদের অনেকের বিরুদ্ধেই রয়েছে। এটার ক্ষেত্রে ঠিক একই রকমের চিত্র দেখছি। এখানে বলা হচ্ছে 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর তিনি এনসিপিতে যোগ দেন। পরে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় জেলা নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা বক্তব্য দিতে শুরু করেন। মানে এনসিপি হয়ে একটা মানে জোশ আসছে, তো মানে একটা ভাব আসছে, সেই ভাবটা তো জাহির করতে হবে, সেটাই তিনি করেছেন। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেছেন, আনোয়ার নিজেকে এনসিপি নেতা পরিচয় দেন। খবর পেয়ে আমরা আনোয়ারকে জনতার রোষানল থেকে প্রথমে উদ্ধার করি, পরবর্তীতে তার নামে মামলা হয়, আইসিটি আইনে মামলা হয় এবং তার রেকর্ডের পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। তার মানে যে কাজগুলো করেছে, এরকম সারা বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে যে একজনকে পেটানো হয়েছে, ধরে আনা হয়েছে, থানায় দেয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে একে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে একে ব্যবস্থা করেন। কোনো থানার অফিসার যদি বলেছে ওর নামে তো মামলা নাই, কেন গ্রেপ্তার করবো, মামলা নাই, মামলা দেন, মামলা দিয়ে ইয়া করেন, কি মামলা দেব, ও মানে ফ্যাসিস্টের দোসর, এই মামলা দেন। এভাবে কাজ করা হয়েছে এবং যারা কাজ করেছে তারা যখন আজকে আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু খুব সহজেই বলা যায় যে ন্যাচারাল জাস্টিসের যে ব্যাপারটা সারা পৃথিবী জুড়ে মানে স্বীকৃত ব্যাপার, সেটা আমরা একেবারে দৃশ্যমান দেখছি। মানে গতকালকে যারা ইট মেরেছে, আজকে তাদের ঘরেই পাটকেল পড়ছে। এটা কি প্রকৃতির ন্যায্য বিচার, নাকি একটু বেশি বেশি হচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতে তরুণদের হাতে গড়া নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি, সে দেশের মানুষ এই প্ল্যাটফর্মটিকে খুবই পছন্দ করছে। তারা যে কাজকর্ম করছে সেগুলো নিয়েও ব্যাপক প্রশংসা হচ্ছে। নেপালে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে জেনজিদের হাতে, সেই দলটি ক্ষমতায় এসেছে। এখন পর্যন্ত সে দেশে ব্যাপক জনপ্রিয় তরুণদের এই রাজনৈতিক দল। আর আমাদের দেশে একটা অভ্যুত্থান হলো, একটা নতুন রাজনৈতিক দল গঠিত হলো, কিন্তু মানুষের মন জয় করতে পারল না। এনসিপি সংসদে 6টি আসন পেয়েছে, বিরোধী দলের সঙ্গে যুক্ত আছে, বিরোধী জোটের সঙ্গে যুক্ত আছে, কিন্তু বাস্তবিকভাবে তাদের যে নেতাকর্মীদের কর্মকাণ্ড, সেটা মানুষ পছন্দ করছে না। বেশিরভাগ নেতাকর্মীদের কর্মকাণ্ড মানুষ পছন্দ করছে না। সর্বশেষ 2জন নেতা মার খেয়েছেন। একজন নারীর হাতে জুতা পেটা খেয়েছেন। কেন? নারীদেরকে শ্লীলতাহানি করেছেন, যৌন হয়রানি করেছেন, উত্ত্যক্ত করেছেন। যেখানে তিনি যুক্ত, সেখানে আসা সব নারীকে তিনি উত্ত্যক্ত করেছেন। আরেকজন লক্ষ্মীপুরে, তাকে পেটানো হয়েছে, পিটিয়ে তাকে থানায় দিয়ে আসা হয়েছে। এই যে লক্ষ্মীপুরে যাকে পেটানো হয়েছে, এটা আমি কখনো সমর্থন করি না এবং কোনো গণতন্ত্রকামী মানুষ কখনো এটা সমর্থন করবে না। কিন্তু যেভাবে তিনি তার বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণাত্মক কথা বলছেন, সেই দলের তৃণমূলের নেতাকর্মীরা সেটা কখনো সহ্য করতে পারেননি। আমি কথা বলবো কোন নেতা কোথায় মার খেয়েছেন, কিসের কারণে মার খেয়েছেন এবং এর রাজনৈতিক প্রভাবটা কি। প্রথমে আমি লক্ষ্মীপুরেরটার কথা বলি। লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেন, তাকে পেটানো হয়েছে, পিটিয়ে থানায় দিয়ে আসা হয়েছে, মামলা হয়েছে, শেষ পর্যন্ত আদালতের মাধ্যম দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সেই নেতার নাম আনোয়ার হোসেন, তিনি এনসিপির কেন্দ্রীয় সংগঠক। তো সেখানে যেটা জানা যাচ্ছে যে রায়পুরের সোনাপুর ইউনিয়নের, মানে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে বাসাবাড়ি বাজার এলাকায় ক্ষুব্ধ কিছু মানুষ এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে আটক করে পিটুনি দেয়। এই সময় আহত আনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, রায়পুরে এমপি আবুল খায়ের ভূঁইয়ার গুন্ডা বাহিনী আমার উপর হামলা করেছে, আপনারা সবাই দেখেছেন, এর বিচার হতে হবে। অর্থাৎ আনোয়ার হোসেন যখন মার খাচ্ছিলেন, তিনি তখন দাবি করছিলেন লক্ষ্মীপুর 2 আসনের এমপি, বিএনপির এমপি খায়ের ভূঁইয়ার গুন্ডা বাহিনী তার উপর হামলা চালিয়েছে। এই ঘটনার সংবাদ শুনে বাসাবাড়ি বাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে গিয়ে আনোয়ারকে থানায় নিয়ে আসে। বর্তমানে আনোয়ার থানায় আছে। পরবর্তীতে এটার যে ফলো আপ, সেই ফলো আপ হচ্ছে তাকে আদালতের মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সেখানকার কয়েকজন বলেন, আনোয়ার স্থানীয় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দলের সঙ্গে যুক্ত ছিলেন।
2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর তিনি এনসিপিতে যোগ দেন। পরে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুকে নোংরা বক্তব্য দেন। এই নিয়ে ওসিও বক্তব্য দিয়েছেন। তো আমি আসলে যে নোংরা বক্তব্য মানুষ দাবি করছে, সেখানকার যে লোকাল অনেকেই বলছেন তারা হচ্ছে বিএনপি নেতা। তা আমি দেখলাম সেখানে হচ্ছে স্থানীয়, তারপর হচ্ছে বিএনপি নেতাকর্মী সবাই মিলেই হচ্ছে এই মারধরের সঙ্গে যুক্ত ছিল। তা আমি আনোয়ার হোসেনের ফেসবুক ঘেটে দেখলাম তার বেশ কয়েকটা ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। আমি স্পষ্টত স্বরাষ্ট্রমন্ত্রীর বাইরে আমি সেখানে প্রধানমন্ত্রী কিংবা হচ্ছে লক্ষ্মীপুর থেকে 3 আসন থেকে যিনি মন্ত্রী হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ মন্ত্রী, তার বিরুদ্ধেও নাকি হচ্ছে তিনি নোংরা মন্তব্য করেছেন, এরকম অভিযোগ ছিল। তা আমি আসলে সেসব পাইনি, হয়তো করতে পারেন অন্য প্ল্যাটফর্মে বা অন্য কোনো বক্তব্য কিংবা ফেসবুকের অন্য কোনো ভিডিওতে, সেটা আমি দেখিনি। তা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেগুলো একটু বলি। শয়তানের বাচ্চা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন রাস্তায় ফেলে পেটাবে, মানুষ রাস্তায় ফেলে পেটাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে ব্যর্থ। উদাহরণ হিসাবে অন্তর্বর্তী সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তার চেয়েও নাকি ব্যর্থ। আমাদের কারণে সে চেয়ার পাইছে। ওনার মূল বক্তব্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আর কি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নাকি আনোয়ার হোসেনদের কারণে বা এনসিপির কারণে মন্ত্রীর চেয়ার পাইছে। তারপরে বলা হচ্ছে, তিনি বলছেন হাফ প্যান্ট খুলে পেটাবে। গণতন্ত্র কোনটা? আপনি বাকস্বাধীনতা, নিজে কথা বলবেন, সর্বোচ্চ গণতান্ত্রিক ব্যবহার বাংলাদেশ সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে। কিন্তু গণতন্ত্র সেখানেই থামতে হবে আপনাকে যেখানে অন্যের ক্ষতি হয়ে যায়, অন্যের গায়ে আঘাত লাগে, এর আগেই কিন্তু আপনাকে থামতে হবে। গণতন্ত্রেরও তো একটা লিমিট আছে। গণতন্ত্র মানে হচ্ছে যে আপনি অন্যকে সব করে মেন্টাল টর্চার করে আপনি মেরে পিটিয়ে ফেলতে পারবেন না, তো পারবেন না। মানলাম সালাউদ্দিন আহমেদকে এইসব কথা তিনি বলেছেন, সালাউদ্দিন আহমেদ এইসব গায়েও মাখাননি কিংবা শুনেননি। কিন্তু বিএনপির যে স্থানীয় কর্মী আছেন, বিএনপির যে তৃণমূলের কর্মী আছেন, তিনি কিভাবে ওই স্থানীয় কর্মীকে কন্ট্রোল করবেন? সে তো দেখবে আমার মন্ত্রীকে যখন এই কথা বলেছে, আমার এর জবাব দিতে হবে। তার জবাবটা কি? তিনি তার জবাব ওইভাবে মারধর করে দিয়েছেন। তার তো শিক্ষাই ওই রকম। এবং তিনি এও সুবিধা দেখেন যে আমি এখানে মারলে আলোচনায় আসব, হয়তো ভবিষ্যতে বিএনপির জন্য এই ত্যাগের জন্য আমাকে বড়সড় পদও দিতে পারে, এরকমও ভাবতে পারেন। কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ঠিক এই কথাগুলো বলেছেন। শয়তানের বাচ্চা বলেছেন, হাফ প্যান্ট খুলে পেটাবে, রাস্তায় ফেলে পেটাবে, আওয়ামী লীগের চেয়ে ব্যর্থ, আমাদের কারণে চেয়ার পাইছে, এই রকম টাইপের কথাবার্তা বলেছেন। আরও নানান কথাবার্তা বলেছেন, সেগুলো আমি বাদ দিয়েছি। তো সেই কারণে হচ্ছে তাকে সেখানকার স্থানীয়, আমি ধরলাম স্থানীয় মানুষও ছিল, বিএনপির নেতাকর্মীও ছিল, এবং বিএনপির নেতাকর্মীদের ইন্ধনেই এই মারধর করা হয়েছে। এখন প্রশ্ন হইল, এনসিপি কতদিন এভাবে উস্কানি দিবে আর বিএনপি কতদিন এভাবে মব করে মারধর করবে? দুটারই থামা দরকার। একজন নিরপেক্ষ রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি মনে করি, বা রাজনীতি নিরপেক্ষ ব্যক্তি হিসাবে আমাদের সবাইকে এখানেই থামতে হবে। আপনি উত্তক্ত করবেন, তারপরে আপনাকে যদি এটা বাধা দিতে আসে তখন আপনি বলবেন দেশে গণতন্ত্র নেই। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি কিন্তু তার মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে গালাগালি করছেন, কিন্তু আপনি যৌক্তিক সমালোচনা করছেন না। আমি এই আনোয়ার হোসেনের ফেসবুকে সেরকম কোনো যৌক্তিক সমালোচনা দেখিনি। প্রতি শব্দেই যতবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবারই তিনি শিলং সালাউদ্দিন শব্দটি ব্যবহার করেছেন। একবারও শিলংয়ের বাইরে তিনি ব্যবহার করেননি। তো আপনারাই বিচার করবেন আসলে এটার যৌক্তিকতা কতটুকু, মারধরের যৌক্তিকতাও এবং আনোয়ার হোসেনের যে কথাবার্তা সেটারও কতটুকু যৌক্তিক। বগুড়ার যে ঘটনা সেটা একটু ভিন্ন। সেটা ভিন্ন বলতে আপনার সেখানে টিটিসি যে ড্রাইভিং কোর্সে যেটা আছে এবং রেফ্রিজারেটর, তারপরে হচ্ছে যেসব ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং কোর্স নিতে গিয়েছিলেন সম্ভবত সেখানকার একজন এনসিপি নেতা আলী আজম সাব্বির খান। তিনি সেখানকার কয়েকজন ছাত্রী, শিক্ষিকা সবাইকে উত্ত্যক্ত করেছেন, কুপ্রস্তাব দিয়েছেন। শেষ পর্যন্ত তারা এই ঈদের আগে, বন্ধের আগে তারা অধ্যক্ষের রুমে তাকে নিয়ে গিয়েছে। সেখানে শেষ পর্যন্ত একজন নারী তাকে জুতা পেটা করেছে, জুতা দিয়ে পিটিয়েছে।
এনসিপি শেষ পর্যন্ত তাকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে, 3 দিনের শোকজ নোটিশ দিয়েছে। যেখানে নেপালের উদাহরণ আবারও টানা লাগতেছে, যেখানে নেপালের যে জেনজিদের যে দল, তাদের যে জয় জয়কার, সেখানে আমাদের জেনজিদের পতন হচ্ছে। সেখানে আমাদের জেনজিদের যারা নেতৃত্ব দিচ্ছেন, জেনজিদের পতন না, জেনজিদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পতন দেখতে পাচ্ছি। এনসিপিতে হাতে গোনা কয়েকজন নেতা ছাড়া আইকনিক নেতা আর কে আছে যারা খুব রোল মডেল হয়ে উঠেছেন? আমি যদি বলি নাহিদ ইসলাম, সার্জিস আলম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, এর বাইরে আমি তেমন কোনো নাম পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্পষ্টত অনেকেই ফটকা মনে করেন এবং রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ, এবং তিনি তার গুরুত্ব হারিয়ে ফেলেছেন। তিনি সেই অর্থে এখন আর সেই ভার বহন করার মতো রাজনীতিবিদ এখন আর তিনি নেই। পাতলা কথা বলে রাজনীতিতে আপনি টিকতে হলে ওই যেভাবে অনেকে, এটা আহমদ হোসেন আমরা দেখেছি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেমন রাজনীতিক ছিলেন আমরা দেখলাম। বিএনপিরও বললে আমি অনেকের নাম বলতে পারি, আমি বলতে চাচ্ছি না, তবে এভাবে রাজনীতি হয় না। আপনি জেনজিকে নেতৃত্ব দিতে হলে আপনাকে ভিন্নভাবে, আপনি দরকার হলে আপনি ককরোচ জনতা পার্টি থেকে শিখতে পারেন তাদের মডেলটা কি, আপনি নেপালের যে জেনজিদের যে দল সেখান থেকে আপনি শিখতে পারেন। কিন্তু আমাদের এখানে কন্টিনিউয়াসলি বিএনপির এমপি মন্ত্রীদেরকে ব্যক্তিগত আক্রমণ করার রাজনীতির হাতিয়ার বেছে নিয়েছেন আমাদের এনসিপির নেতারা। তাহলে কি শুধু এই বিরোধিতার রাজনীতি এবং বিএনপির এমপি মন্ত্রীদেরকে ব্যক্তিগত আক্রমণ করেই আপনি রাজনীতি করবেন? এই রাজনীতি কতদিন টিকবে? এই রাজনীতি মানুষ কতদিন গ্রহণ করবে, কিংবা ভবিষ্যতে গ্রহণ করবে কিনা? আপনার রাজনীতি, আমি নির্বাচনের পরে স্পষ্টত এনসিপির কোনো রাজনীতি দেখিনি, শুধুমাত্র এনসিপির নেতারা বিএনপির নেতাকর্মীদেরকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। সেই ব্যক্তিগত আক্রমণের পর যখন হামলার শিকার হন, তখন সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। বাস্তবিকভাবে এনসিপির হাতে আমি এখন কোনো রাজনৈতিক এজেন্ডাই দেখতে পাচ্ছি না। সত্যি কথা, যে আমি তাদের প্রতি আকৃষ্ট হব, কিংবা এনসিপি যে নতুন কোনো রাজনৈতিক ইস্যু মানুষের সামনে থ্রো করবে, সেটাও পারতেছে না। শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণের রাজনীতি হাতিয়ার তারা ব্যবহার করে যাচ্ছে। এই হাতিয়ার কতদিন কাজে দেবে? এবং বিএনপি যদি তাদের তৃণমূলকে কন্ট্রোল করতে পারে, এখান থেকে বেরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে আমার মনে হয় যে এটাও খুব বেশি কাজে দেবে বলে আমার কাছে মনে হচ্ছে না।